গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমরা খুব ভোরবেলায় উঠি, এই কারণে সকাল সকাল সমস্ত কাজবাজ হয়ে যায়। তো দেখলাম গাছে এই যে ফুল ফুটেছে, আর যতগুলো গাছ লাগিয়েছি দুটো একটা করে ফুল ফোটে। আর আজকে না ভাবছি যে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। এটা আমাকে 2-1 দিন পর পরই করতে হয়। কৌটোর উপরে যদি ধুলোবালি থাকে বা একটু নোংরা নোংরা দেখা যায়, আমার কিন্তু গা খুব গিনগিন করে। আর যদি দেখি একটু তেলচিটে ভাব হয়ে রয়েছে, সাথে সাথে ডিপ ক্লিনিং করে ফেলি। তো সব সময় তো আর ফোনটা অন করা হয় না যে ক্যামেরা অন করে তারপর কাজ করব। অনেক সময় সময়টা এত কম থাকে যে অফ ক্যামেরায় সমস্ত কাজবাজ সেরে নিতে হয়। যেহেতু এখন খুব ভোরবেলায় উঠি, তাই অনেকটা সময় হাতে আছে। তো ভাবছি যে চলো ভিডিও শ্যুট করেই এই কাজগুলো কমপ্লিট করি। আমার এরকম জায়গায় বাড়ি যে ভয়েস ওভারটা দিতে যে কত কষ্ট হয় কি আর বলবো। সারা দিন ট্রেন গাড়ি ঘোড়া চলতেই থাকে, আর থেকে থেকে আমাকে সেই ভয়েসটা ডিলিট করতে হয়, ফিরে থেকে নতুন ভয়েস দিতে হয়। এই সমস্যায় আমি খুব ভুগি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আমার রান্নাঘরটাকে একটু ক্লিন করে ফেলি। সবাই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। আমরা মেয়েরা ঘর সংসারটাকে প্রচণ্ড ভালোবাসি, আর এই ঘরটাকে সবসময় কিভাবে সুন্দর করা যায়, কি করলে সুন্দর লাগবে সেটারই চেষ্টায় থাকি। তো ঘরের প্রত্যেকটা কোণ যদি সুন্দর হয়, নিজের মনটা খুবই ফ্রেশ লাগে। আর সবথেকে সুন্দর যদি কিছু মনে হয়, সেটা আমার কাছে মনে হয় আমার রান্নাঘরটাকেই আমি মন প্রাণ দিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। এটা আমার মতন করে আমি সাজিয়ে রাখি। আর কি বলো তো, আমার রান্নাঘরে কেউ তেমন হাত দেয় না, তো তাই এলোমেলো হয় না। এই জন্যে আমার এই রান্নাঘরটাকে গুছাতেও কোনো সমস্যা হয় না। বাকি ঘরের কথা আর কী বলবো, সেটা নাই বললাম, বেশি বললে কিন্তু ফ্যামিলির নিন্দা করা হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। তো রান্নাঘরে তো তেমন কেউ আসে না, যেহেতু আমি রান্না করি, এজন্য আমার হাতেই সমস্ত কিছু থাকে, আর সমস্ত কিছু কিন্তু গোছানোই থাকে। মাঝে মধ্যে এরকম 2-1 দিন পর পর একটু পরিষ্কার করতে হয়, যেহেতু টিনের ঘর, খোলামেলা ঘর, তারপর পুরো ঘরটাও তো নিচে মেজো করা না, এই কারণে ধুলোটা একটু বেশি পড়ে। তো 2-1 দিন পর পর এই ঝাড়া পোছাটা ফাঁকা টাইমে করে নিতে হয়। ওই যে বললাম, কিছু টাইমে যখন আমি দেখি যে সময় আছে হাতে, তখন অন ক্যামেরা করি, আর যখন সময় থাকে না তখন অফ ক্যামেরাই করে নিই। অনেক সময় রান্না করার আগেও করি, অনেক সময় রান্না করার পরেও এই কাজটা আমি করে ফেলি। আর সব সময় রান্নাঘরটা আমার গোছানো থাকবে, সেটাই আমার কাছে বেশি ভালো লাগে। কারণ বুঝতেই পারছো, প্রত্যেকটা মেয়েদের কাছে তার রান্নাঘরটাই হচ্ছে আসল মানে সুন্দর জিনিস, যেটাকে মন প্রাণ দিয়ে সুন্দর করার চেষ্টা করে। যদি কারোর ভাঙা ঘরও থাকে, সেই ভাঙা ঘরের মধ্যে ভাঙা রান্নাঘরটাকেও কিন্তু সাজিয়ে গুছিয়ে সুন্দর লেপে পুছে সুন্দর করে রাখার চেষ্টা করে। তো আমি কিছু কিছু ভিডিওতে দেখি অনেকের মাটির রান্নাঘর থাকে, দেখতে যে কি ভালো লাগে, ভীষণই ভালো লাগে। কিন্তু মাটির রান্নাঘরটাকে সবসময় টিপটাপ করে রাখতে তো আরও বেশি কষ্ট। যাই হোক, সমস্ত কিছু এই যে মুছে তারপরে গুছিয়ে নিচ্ছি। ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আর বিছানাও গোছানো হয়ে গিয়েছে, কিন্তু উঠানটা এখনও আমার ঝাড় দেওয়া হয়নি। ভাবলাম যে রান্নাঘরের মধ্যে আগে পরিষ্কার করি, তারপর ওই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে বাইরে তো নিয়ে যেতে হবে, তখন একবারে আমি উঠানটাও ঝাড় দিয়ে নেব। তো আজকে আমি খুব ভোরবেলায় উঠেছি, আর কয়েকদিন ধরে খুব ভোরবেলায় ওঠা হয়। ওই 4:10 নাগাদ আমরা উঠি, তারপর চলে যাই মর্নিং ওয়াকে। তো সেই ভিডিওগুলো আর করা হয় না, কারণ অত ভোরবেলায় না আর ফোন নিতেও ইচ্ছা করে না। এক সময় ফোন নিলেও তখন আর ভিডিও করতে ইচ্ছা করে না, কারণ আমার ভিডিওতে আমার মেজো বোন আসতে চায়, কিন্তু ছোটো বোন আসতে চায় না। মানে পূজা আসতে চায়, আমার ছোটো বোন একদম ভিডিওতে আসতে চায় না। এই কারণে আমি ক্যামেরাই অন করি না। তো এই কারণে মানে মর্নিং ওয়াক যাওয়ার কারণে আমাদের খুব সকাল সকাল ঘুম ভেঙে যায়। সকাল সকাল মর্নিং ওয়াক করে এসে সংসারের কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, এটাই ভালো হয়। তো যখন যাই না তখন তো শুয়ে থাকতে বেশ ভালো লাগে, কিন্তু ওটা শরীরের প্রচণ্ড ক্ষতি হয়ে যায়। এখনও তো যাই হোক একটু রোগা আছি, আর যদি মর্নিং ওয়াকে ফিরে মানে যাওয়া একদমই বন্ধ করে দিই, তাহলে আস্তে আস্তে ফিরে আমার শরীরটা ফুলে যাবে। এই ভয়তে ঘুম পূর্ণ সকালবেলা না হলেও উঠে চলে যাই। হয়তো কিছুক্ষণের জন্য একটু খারাপ লাগে, তারপর কিন্তু ফিরে মনে হয় যে না, উঠে ভালোই করেছি। আর সকালবেলায় একটু হাঁটাহাঁটি করলে সারাদিন শরীরটা হালকা হালকাও মনে হয়, বেশ ভালোই লাগে।
তুঞ্জেরা খাতুন বুনু শুনেছো আমার কাছে যে দিদি তুমি কেমন আছো, আমি খুব ভালো আছি বুনু, তুমি কেমন আছো। তারপর তুমি আর একবার আমার কাছে জিজ্ঞাসা করেছিলে যে তোমার কি একটাই মেয়ে। হ্যাঁ, আমার একটাই মেয়ে, ঋষিকা হচ্ছে আমার মেয়ে। আর তারপর কমেন্ট করেছো প্রিয়াঙ্কা লাইফস্টাইল থেকে, খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদি ভাই, থ্যাংক ইউ বুনু, অনেক অনেক ধন্যবাদ। তারপর পারমিতা বুনু কমেন্ট করেছো দিদি কেমন আছো, আমি ভালো আছি বুনু। তারপর লিখেছো তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, ডায়েট এক্সারসাইজ কি কন্টিনিউ করছো। হ্যাঁ, আমি ডায়েট এক্সারসাইজ কন্টিনিউ করছি সকালবেলায়, এখন তো মর্নিং ওয়াকেও যাওয়া শুরু করে দিয়েছি। আর অনেকক্ষণ হাঁটি, আমাদের এখানে বড় একটা মাঠ আছে, সেই মাঠে আমরা না হলেও 15টা রাউন্ড দিই, তারপর বাড়ি আসি। তারপর কমেন্ট করেছো আবিদ আবিহা, আবিদ আবিহা ব্লগ থেকে, ভালোবেসে পাশে আছি আপু, খুব সুন্দর গুছিয়ে সংসার করো, পাশে থেকো আপু। থ্যাংক ইউ বুনু, অনেক অনেক ধন্যবাদ, এভাবে পাশে থেকো, আমিও পাশে থাকার চেষ্টা করব। কাজ করতে করতে দেখলাম, মানে ভিডিও শ্যুট আর কাজ করতে করতে দেখলাম গ্যালারিটা পুরো ফুল হয়ে গিয়েছে। এবারে গ্যালারি ফুল হয়ে যাওয়ার পর তো আর ভিডিও করা যাবে না, যেহেতু স্পেস নেই, তো কি করে আমি ভিডিও করব। ফোনটা কিনে এই সমস্যার মধ্যে আমি পড়ছি, গ্যালারি খুব তাড়াতাড়ি ফুল হয়ে যাচ্ছে। আর এত কষ্ট করে ফোনটা কিনেছি, এই জায়গাটাই খারাপ লাগে। আর মানে বেশি ভিডিও রাখা যায় না, মনে করো 2 দিনের ভিডিও আমি রাখতে পারি না, গ্যালারিটা পুরো ফুল হয়ে যায়। তো ভিন্ডি ভাজা করব, আগে ধনে ফোড়নে দিলাম, আর এই যে রয়েছে কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর রসুন, তো এটা দিয়ে দেবো এর মধ্যে। তো গ্যালারি ফুল হয়ে যাওয়ার কারণে আর ভিডিওটা করতে পারলাম না, বসে বসে আগে ভিডিওগুলো এডিটিং করলাম, এডিটিং করে আপলোডে বসিয়ে দিলাম, যাতে আমি গ্যালারির যত ভিডিও আছে ওগুলো আমি ডিলিট করে দিই, ডিলিট করলে আমার অসুবিধা হবে না। তো সেইটাই করতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গেল, আর সেটা করতে করতে দেখলাম ফোনের চার্জটাও কমে এসেছে। তো চার্জ কমে এসেছে, এবার চার্জে বসিয়ে ভাবলাম এবার অফ ক্যামেরা সমস্ত কাজ করি। ওই ফোন চার্জ করার আশায় তো আমি আর বসে থাকতে পারি না, সমস্ত কাজ বাজ এমনি ভিডিওর সাথে কাজ করতে করতে দেরি হয়ে যায়, আর ওই ফোন কখন চার্জ হবে তারপর কাজ করব সেটা তো আর হয় না। তারপরে অফ ক্যামেরাই সমস্ত কাজ বাজ সেরে স্নান করে একটু ঝট করে চাটাও করে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপরে ভিন্ডি ধুয়ে কেটে আনছি, আর এই যে ভাজা করছি, আজকে শুধু ভিন্ডি ভাজাই করব। পূজা ধুন্দুল দিয়ে মাছ রান্না করেছে, আর এই দিদি ভাই একটা মাছের তরকারি দিয়েছে, আর কুন্দিরি ভাজি দিয়েছে, তো ভাজি বা চচ্চড়ি যাই বলো, তো সেটা দিয়েছেন। তো ওই দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে, ফিরে রাত্রে কি রান্না হবে সেটা পরে দেখা যাবে। তো ভিন্ডি এইভাবে মানে ধনে রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে অনেক কবার আমি শেয়ার করেছি, তবুও যারা নতুন আছো তাদেরকে বলছি, আমি এই ভিন্ডি ভাজাটা বেশিরভাগ আমি ইউপি স্টাইলে করি, আমার খুব মানে খুব ভালো লাগে, মনে হয় কি পুরো এই ভিন্ডি ভাজা দিয়েই ভাত খেয়ে নেবো। এর মধ্যে হলুদ যাবে না, শুধু এই ফোড়ন দিয়ে শুধু লবণ দিয়ে ভেন্ডিটাকে একদম সুন্দর করে ভেজে নেব। আমার একটা শর্ট ভিডিওতে একটা বুনো কমেন্ট করেছো যে দিদি তুমি কেন একটা জিনিসই রান্না করো। তো আমি কোন কারণে একটা জিনিস রান্না করি আমি তোমাকে বলছি। কারণ হচ্ছে আমি তো মনে করো যা রান্না করি করি, পূজা না হলেও দুটো কিছু রান্না করে, তো সেটাও আমাদের দুপুরের খাবারে অ্যাড হয়ে যায়। তারপর পাশের বাড়ি যে দিদি ভাই আছে উনি তো 2 পদ না হলে 3 পদ দেবেই দেবে, সেটাও মানে আমাদের খাবারের মানে দুপুরবেলায় আমি একটা জিনিস রান্না করেই 4-5 রকমের জিনিস নিয়ে বসি। আর জানো এতগুলো জিনিস খেতে মানে এতগুলো জিনিস দিয়ে ভাত খেতে খেতে আমার ভাত খাওয়াটা বেশি হয়ে যায়, আর আমি সবসময় চেষ্টা করি যে আমি একটু অল্প ভাত খাবো। আজকেই দেখো আমার ভিন্ডি ভাজা নিয়ে কিন্তু 4 পদ হয়ে গিয়েছে, এই 4 পদ খেতে মানে আমি হিমশিম খেয়ে যাই, মনে হয় কি আমার দুটো জিনিস হলে খুব ভালো হয়। তো দুটো জিনিস কোনো দিনই হয় না, 4-5, কোনো দিন 5-6ও হয়ে যায়। তো যেদিন যেমন দেখি, যদি দেখি পূজা সিম্পল কিছু রান্না করছে আমি দুটো জিনিস রান্না করি, মানে আমাদের কথা হয়ে যায় যে কি কি রান্না করব, তো সেটা বুঝেই রান্না করি।
তো দেখো কথা বলতে বলতে দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পর কিন্তু এই যে বিকালবেলা চলে এসেছি। আজকে বাইরে অনেক জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল, নিয়ে এসে পূজার ঘরে দিয়ে আসলাম। আর আমার ঘরেরটা এই যে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এই যে গুছিয়ে রাখছি এটা সকাল পর্যন্তও কিন্তু থাকে না জানো। কিছু কিছু মানুষ আছে আমার ঘরে এই গুছানো জিনিস নিয়েই টানাটানি করে ফেলে, মানে বিনা কারণে গামছা না পেলে ওই নাইটি ধরে ধরেই টেনে মুখ মুছে ফেলে, তো সব এলোমেলো করে ফেলে। এইরকম হয়, আমার খুব রাগ ধরে যায় ঘর গোছাতে আসলে না, মানে মেজাজটা আমার খিটখিটে হয়ে যায়। তো দুপুরে তো আজকে আমি শুধু ভিন্ডিই ভেজেছিলাম। তো কথা হয়েছিল যে রাত্রে কিছু একটা করব, তো কিছু একটা বলতে ডিমটাই ভেবেছি করব। তো ডিমটা খুব সিম্পলভাবেই করছি, বেশি তেল মশলা দিয়ে করব না। আদা জিরে ধনে আর দুটো শুকনো লঙ্কা তেলের উপরে দিয়ে ভেজে নিচ্ছি, এটা তুলে নেব। আর ডিমটা তো আগেই ভেজে নিয়েছি, আর আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেদ্ধ আলুটাও রয়েছে, ওটা কেটে রেখেছি। তো এখানে তেজপাতা জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই সেদ্ধ করা যে আলুটা কেটে কেটে রেখেছি ওটাই দিয়ে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর লবণ হলুদ এইগুলো স্বাদ মতন দিয়ে দেবো। আমাদের বাড়িতে বোন এসেছে 1 মাসের বেশি হয়ে গিয়েছে, ও সমস্ত কিছু ঝোল ঝোল খেতে খুব বেশি ভালোবাসে, মানে যে কোনো জিনিস ওর কাছে ঝোল ঝোল হলেই ভালো লাগে। তো আমাদের কাছে তো সেই রকম না, কিছু কিছু জিনিস আছে ঝোল একদম ভালো লাগে না, কিন্তু ও প্রত্যেক জিনিসে খালি ঝোল চায়। তো আজকে ভেবেছি যে এই ডিমের তরকারিটা একটু ঝোল ঝোল করব। তো এই ডিমের তরকারিটা আমার কাছে একটু গামাখা হলে মনে হয় কি বেশি ভালো হয়, কিন্তু ও ঝোল পছন্দ করে বলে ওকে আমি বলেছি যে আজকে তোর জন্যে আমি ঝোল ঝোল তরকারি রান্না করব। তো সিম্পল হয়ে যাবে, ভালোই হবে, যেহেতু পুরো মানে সেইভাবে তেল মশলা দিয়ে রান্না করছি না। এক তো গরমের দিন, তারপর হচ্ছে মানে রাত্রের একটু হালকা খাবার হলেই ভালো হয়। তারপরে ডিম তো এমনিই গরম, তো এই জন্যে আজকে রাত্রে সিম্পলভাবেই রান্না করছি। এই সিম্পলভাবে রান্না করলেও কিন্তু খেতে মন্দ লাগে না, ভালোই লাগে। মশলাগুলো বেটে নিয়েছি, ওইদিকে দেখছি যে তরকারির ইটা কত দূর কি হলো। মানে আলুটা তো সেদ্ধই ছিল, কিন্তু তবু একটু জল হওয়ার দরকার আছে। রান্না করতে করতে কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, তো এই তরকারির মধ্যে ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ ফেড়ে ফেড়ে দিলে বেশি ঝাল লাগলে আমাদের ছোটো বাবু খেতে পারে না। একটু আলু গালিয়ে দিচ্ছি, তো ঝোল ঝোলই রাখবো, লাস্টে মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব। আর ওইদিকে তরকারি হচ্ছে, এখনও সম্পূর্ণভাবে পুরো হয়নি। তো চা না খেলে তো মানে দুবেলা এখন চা না খেলে তো ভালোই লাগে না। তো হাজব্যান্ডে চলে এসেছে, তো ওর জন্যে আমার জন্যে চা রান্না করছি। আর লাস্টে যে মশলাটা তরকারিতে দিয়ে দিলাম, এখন তরকারিটা নামিয়ে নেব আমি। এরকম ঝোল ঝোল ডিমের তরকারি কিন্তু আমি খুব কমই রান্না করি। মাছের তরকারি অনেক সময় থাকে, সবজি বুঝে আমি একটু ঝোল ঝোল টাইপের করি, কিন্তু ডিমের তরকারি এত ঝোল দিয়ে আমি কখনো করি না। কিন্তু আজকে বোনের জন্যে করতে হয়েছে, কারণ হচ্ছে বোন মানে আমি কয়েক বছর ধরে দেখছি, আমি যখন বাপের বাড়িতেও যেতাম ও শুধু বলতো ঝোল ঝোল, আর প্রত্যেক জিনিসে ওর ঝোল লাগবে। তো যাই হোক, আজকে ওর পছন্দের মতো রান্না করেছি, খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছিল যে আজকে খুব ভালো লেগেছে, বলে যে ঝোল ঝোল তরকারি না হলে আমি স্বাদ বুঝতে পাই না, এখন আমার আর শুকনো শুকনো ভালো লাগে না। তো যাই হোক, ও খুশি ছিল আজকে তরকারিটা দেখে, আর ওর খুশি দেখে আমিও খুশি ছিলাম। চা রেডি হয়ে গিয়েছে, এদিকে হাজব্যান্ড চা কাপের মধ্যে ঢেলে নিচ্ছে, আর আমি বিস্কুটগুলো কৌটোর মধ্যে রেখে দিলাম। হাজব্যান্ড আজকে অল্প কিছু মুদি বাজার এনেছিল, কিছু কিছু কৌটা খালি ছিল, তো সেই বাজারগুলোও নিয়ে এসেছিলো। ভাতও কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ফ্যানটা ঝরিয়ে তারপর গ্যাসের উপরে কিছুক্ষণের জন্য রেখে দেবো, নাহলে এই হাঁড়িতে কী হয় ঠিক মতন ফ্যান ঝরে না, নিচে কেমন যেন একটু ফ্যান ফ্যান ভাব থাকে। তো তাই কিছুক্ষণের জন্য গ্যাসের উপরে একদম স্লো ফ্লেমে রেখে দিই, তারপর ঠিক হয়ে যায়। আমার রাত্রের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি আরাম করে বসে একটু চা খাবো আর গল্প করব। এটাই হচ্ছে আমার প্রত্যেক দিন রাত্রের মানে এই সময়টার রুটিন। ভাত তরকারি রান্না হয়ে গেলেও আমি মানে চা করে খাবোই খাবো। এর জন্য সবাই বলে যে চা খেয়ে তুই ভাত কখন খাবি। আসলে আমার চাতেও খিদে মরে না। আমি চা এতটাই পছন্দ করি, আমি ভাত খাওয়ার পরেও কিন্তু চা খেতে পারি, এতটা ভালোবাসি। যাই হোক, এখন বসে বসে চা খাচ্ছি, হাজব্যান্ডের সাথে বসে বসে কিছুক্ষণ গল্প করব, ঘন্টা খানিকের পর গিয়ে ফিরে ভাত খেয়ে নেব। তো চলো ভিডিওটাও শেষ করছি, ফিরে দেখা হবে।